করুন। আচ্ছা, আমাদের আজকে যে বিষয় নিয়ে আমরা পারস্পরিক আলোচনা করব সেটা হচ্ছে বিদ্যা and its different connotation as per Veda, Upanishads and Yoga. প্রতি মুহূর্তে যে সমস্ত বিদ্যা কেন্দ্রিক শব্দগুলো, কথাগুলো আমাদের যোগের সঙ্গে যুক্ত হয়ে আসে, সেইগুলো নিয়ে আমরা পারস্পরিক আলোচনা করব। অনেকগুলোই আমাদের এর মধ্যে জানা আছে, কিছু জানা নাই থাকতে পারে। আমাদের এই যোগটা, যোগবিদ্যা কে বলা হয় ব্রহ্মবিদ্যা। এটা গুরুমুখী বিদ্যা। আমরা গুরুর কাছ থেকে পরম্পরায় বা গুরুর সামনে উপনীত হয়ে আমরা এই শিক্ষাটা লাভ করে থাকি, এটাই পরম্পরা। এই জন্যে গুরুর আশীর্বাদ ছাড়া আমাদের এই বিদ্যায় ফল লাভ সম্ভব হয়। যেন প্রতি মুহূর্তে আমরা গুরুকে স্মরণ করে এগোনোর চেষ্টা করি। তাই প্রথমেই আমরা আজকে আমাদের যে শ্রদ্ধেয় গুরুজি, মানে আমাদের শুভেন্দু স্যার, তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা একটা গুরু মন্ত্র শিখব। অনেক গুরু মন্ত্র আছে, তার মধ্যে একটা খুব উল্লেখযোগ্য গুরু মন্ত্র আমরা আজকে একটু সেটা নিয়ে, তার অর্থটা কি কি বলতে চাইছে সেটা নিয়ে আলোচনা করবো এবং সেটাকে মুখস্থ করব। এরকম 3-4টে গুরু মন্ত্র আছে খুব বিখ্যাত, সেগুলোকে আমরা এক একদিন আলোচনা করব। মানেগুলো, বিষয়টা জানতে পারলে খুব আনন্দ লাগবে। এবং এই মন্ত্রের মাধ্যমে আমরা আমাদের মনকে অন্তঃকেন্দ্রিক করার চেষ্টা করব। মন্ত্রের নানান রকম যে কাজকর্ম আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মনকে নিয়ন্ত্রণ, মনকে অন্তর্মুখীকরণ করা, ইন্ট্রোভার্টেড করা। মনের নেচারটা এক্সট্রোভার্টেড, বহির্মুখী, তাকে অন্তর্মুখী করার আমরা নানান রকম পদ্ধতি শিখছি। তার মধ্যে অন্যতম হচ্ছে মন্ত্র উচ্চারণ, মন্ত্র পাঠ। তাহলে আমরা মন্ত্রের পাঠের মাধ্যমে মনকে অন্তর্মুখীকরণ করব। আমাদের যিনি আলোক দেখাচ্ছেন সেই গুরুকেও শ্রদ্ধা করব। আমি মন্ত্রটা আগে বলছি, অর্থ বলবো, তোমরা লেখার চেষ্টা করবে। যারা জানো ভালো, যারা জানো না তারা চেষ্টা করবে। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং ইয়ান চরাচরম। আগে শুনে নাও। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম। যেন কথাটাকে আমরা মন্ত্রের ক্ষেত্রে ইয়ান বলবো। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং ইয়ান চরাচরম তৎপদং দর্শিতং ইয়ান তস্मै শ্রী গুরবে নমঃ। আবার বলছি, ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম। প্রথম লাইন এটা, ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। আমরা যে কোনো ভাবেই বলতে পারি সুন্দর করে, যাতে আমাদের মনের প্রশান্তি বাড়ে, মনের মধ্যে
সুন্দর অনুভব হয়, যে কোনো সুরেতেই বলা যায়। আমি যেটা জানি সেটা একটু বলি, মুখস্থ করবে, পরে আমি সবাই মিলে যখন একসঙ্গে বলবো, হ্যাঁ, আমি চেষ্টা করবো হারমোনিয়াম সুরেতে ধরার। সবাই মিলে যখন একসঙ্গে বলবো খুব সুন্দর লাগে। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। আবার বলছি, ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। আরেকবার বলছি, ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। খুব প্রচলিত গুরু মন্ত্র, মানেটা বোঝার চেষ্টা করি। ওং, ওংটার এখানে ওং প্রণব বলা হয়। আমরা সর্বত্রই সবসময় ওংয়ের বা ওঙ্কারা করে থাকি, তার জপ করে থাকি। সুতরাং সেই হিসাবে প্রণব শুরুতে আমরা ব্যবহার করি। অখণ্ড মণ্ডলাকারং, এই পৃথিবীটা অখণ্ড এবং গোলাকার। এই অখণ্ড গোলাকার পৃথিবীতে ব্যাপ্তং येन চরাচরম, চর আর অচর দুটো মিলিয়ে চরাচর। ব্যাপ্তং येन চরাচরম, তাহলে সজীব এবং নির্জীব বা প্রাণহীন সবাইয়ের মধ্যেই তিনি ব্যাপ্ত রয়েছেন। এই অখণ্ড গোলাকার পৃথিবীতে চর অচর সকলের মধ্যেই তার ব্যাপ্তি। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তৎপদং, পদের এখানে কোনো আলাদা মান, সেই স্বরূপকে, সেই স্বরূপের জ্ঞান যিনি আমাদের দিয়েছেন, সেই স্বরূপকে যিনি আমাদের চিনতে শিখিয়েছেন, তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে যিনি আমাদের অখণ্ড গোলাকার পৃথিবীর সর্বত্র পরিব্যাপ্ত প্রাণী অপ্রাণী নির্জীব সজীব সবার মধ্যে যিনি পরিব্যাপ্ত, সেই পরমেশ্বরকে যিনি চিনিয়েছেন, সেই গুরুকে আমার সশ্রদ্ধ প্রণাম। তস্मै শ্রী গুরবে নমঃ। আবার বলছি, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং, চরাচর চর অচর প্রাণ প্রাণী সবার মধ্যে পরিব্যাপ্ত যিনি, তাকে যিনি চিনিয়েছেন, তৎপদং দর্শিতং येन, যিনি তাকে আমাদের চিনিয়েছেন, সেই গুরুকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। একবার সবাই মিলে বলার চেষ্টা করি, হাত নমস্কার মুদ্রা এনে চেষ্টা করি আমরা। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। সেই গুরুকে যিনি বিশ্ব চরাচরের
সমস্ত প্রাণী, জড় জীব সবাইয়ের মধ্যে যার উপস্থিতি, সেই পরমেশ্বরকে যিনি আমাদের, তার রূপকে, তার স্বরূপকে আমাদের যিনি চিনিয়েছেন, সেই গুরুকে আমরা শত সহস্র প্রণাম জানাই। তাহলে এটা হচ্ছে আমাদের এই শাস্ত্রটা ব্রহ্মবিদ্যা, গুরুমুখী বিদ্যা, গুরুকেন্দ্রী বিদ্যা। সুতরাং গুরু আমাদের সেই পথটা চেনাচ্ছে, তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের পথ চলা। আমাদের আজকের বিষয় হচ্ছে, যেটা নিয়ে আলোচনা করবে, যেটা প্রতি মুহূর্তে আমাদের বিভিন্ন ভাবে যোগশাস্ত্রে এসে থাকে, হচ্ছে বিদ্যা। আমাদের যোগশাস্ত্রের বিদ্যাগুলো কি কি সেটা আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। এগুলো আছে বিদ্যা কথাটা, এগুলো সব সংস্কৃত শব্দ। বিদ ধাতু, বিদ মানে হচ্ছে টু নো, জানা। তাহলে আমরা যা জানি, যা শিখি, তাই হচ্ছে বিদ্যা। অন্তত উৎপত্তিগত দিক থেকে অর্থ তাই দেওয়া হচ্ছে। আমরা প্রতি মুহূর্তে যা জানছি, যা শিখছি, তাই আমাদের বিদ্যা। কিন্তু আমাদের যোগশাস্ত্র বা আমাদের শাস্ত্রে সব বিদ্যা আমাদের বিদ্যা নয়, আমরা অস্বীকার করব না। আমাদের কাছে বিদ্যাটা একটা বিশেষ অর্থে ব্যবহার হয়। যেমন আমরা পঞ্চক্লেশায় পেয়েছি অবিদ্যা, সবাই জানা আছে। অবিদ্যা কে বলতে পারবে? অবিদ্যার অর্থ, অবিদ্যা, বিদ্যার সঙ্গে অবিদ্যা আসছে। অবিদ্যা মানে কি? অবিদ্যা কে বলবে? অবিদ্যা কথাটা পরিচিত সবাই, বলো না টুকটুকি, বলো অবিদ্যা মানে কি? পতঞ্জলি যোগসূত্রে অবিদ্যার সংজ্ঞা আছে অনিত্যাতিথি সুখানাত্মাসু নিত্যাতিথি সুখাত্ম থাকিলেও বিদ্যা। অবিদ্যা, এই অবিদ্যাকে মাদার প্লেস বলা হয়। শুনতে পেলাম, আমি শুনতে পেলাম, বুঝতে পেলাম না। যাই হোক, নেটওয়ার্কের জন্য হতে পারে, কথাগুলো বোঝা গেল না। আর একবার তুমি সংক্ষেপে বলো সবার জন্য। অবিদ্যা হলো পতঞ্জলি যোগসূত্রে অবিদ্যার সংজ্ঞা দিয়েছে অনিত্যাতিথি সুখানাত্মাসু নিত্যাতিথি সুখাত্ম থাকিলেও বিদ্যা। এই অবিদ্যাকে মাদার প্লেস বলা হয়। আচ্ছা, খুব ভালো, খুব সুন্দর, খুব ভালো বলেছ। সহজভাবে কি বলা যাবে? সহজভাবে তো অনেক বড় কথা, সবাই হয়তো বুঝতে পারবে না। অবিদ্যা হচ্ছে, আমি একটু ধরিয়ে দিই সহজভাবে বলতে গেলে। হ্যাঁ, কে বলবে? রং নলেজ। অবিদ্যা মানে হচ্ছে রং নলেজ, ভুল বিদ্যা। অবিদ্যা রং নলেজ। আরো ভালোভাবে বলতে গেলে রং নলেজ অফ সেলফ, রং নলেজ অফ সেলফ বা রং নলেজ অ্যাবাউট সেলফ। এটা হচ্ছে সহজভাবে অবিদ্যা বলতে এইটুকু। অর্থাৎ আমরা আমাদের আশপাশে যে বিদ্যাগুলো প্রতি মুহূর্তে শিখছি, ছোটবেলা থেকে যেগুলো শিখছি, সেই অঙ্কই বলো, বিজ্ঞানী বলা হোক অথবা ইতিহাস, সেগুলোকে আমাদের যোগশাস্ত্রে আমরা বিদ্যা বলে, প্রধান বিদ্যা বলে গুরুত্ব দিচ্ছি না। বা আমাদের বেদ, আমাদের উপনিষদ, যেগুলো নিয়ে আমাদের প্রতি মুহূর্তে চলতে হয়, বেদ থেকেই তো, বেদেই প্রথম তো যোগ সম্পর্কে জানা গেছে। প্রথমে এই যে শাস্ত্রের নাম পায় সেটা হচ্ছে বেদ। ঋগ্বেদেই তো প্রথম উল্লেখ পাওয়া গেছে। সুতরাং আমাদের
বিদ্যা মানে হচ্ছে আমরা যা শিখি সব, সেগুলো হচ্ছে বেশিরভাগই আমাদের কাছে রং নলেজ। সেই জন্যই বলা হচ্ছে রং নলেজ, এটা হচ্ছে অবিদ্যা। আরো ভালোভাবে বললে রং নলেজ অফ সেলফ, রং নলেজ অফ সেলফ, এটা হচ্ছে অবিদ্যা। তাহলে বিদ্যা কি বলি সেটা জানার চেষ্টা করি আর একটু ভালোভাবে। এখানে উপনিষদের একটা কথা সর্বত্র একটু লক্ষ্য করলে দেখতে পাবে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে দেয়ালে লেখা থাকে, উপনিষদে আছে সা বিদ্যা যা বিমুক্ত, এই যাটাকে আমরা ইয়া বলবো, সা বিদ্যা ইয়া বিমুক্ত। কি মানে দাঁড়ালো? উপনিষদ কি বলছে? তাহলে বিদ্যা কি? ওই জন্য আগে অবিদ্যাটা বলে নিলাম। আমরা যেগুলো বিদ্যা বলে জানি সেগুলো যোগশাস্ত্রে অথবা বেদ উপনিষদে সেগুলো বিদ্যা নয়। সেগুলো কি বিদ্যা আমরা একটু পরে বলছি, জানার চেষ্টা করছি। তাহলে আমাদের উপনিষদের সেই বিখ্যাত যে কথা, সা বিদ্যা যা বিমুক্ত, সা বিদ্যা ইয়া বিমুক্ত, ইয়া বলবো আমরা, যা বলবো সা বিদ্যা ইয়া বিমুক্ত, মানে খুব সহজ কথা এটা। সেটাই হলো বিদ্যা যা আমাদের মুক্ত করে। এই আমরা বিদ্যা বলবো সা বিদ্যা ইয়া বিমুক্ত, যা আমাদের মুক্ত করে। অর্থাৎ অন্ধকার থেকে আলোকে আনবে, অথবা আমাদের জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ চাওয়া পাওয়া থেকে আমাদের মুক্ত করবে। তাই হলো বিদ্যা উপনিষদের কথা মতো, সা বিদ্যা ইয়া বিমুক্ত। বোঝা গেল? কোনো যদি সমস্যা থেকে এইটুকুনি আমরা আবার আলোচনা করব। এই উপনিষদই দু ধরনের বিদ্যাকে স্বীকার করছে। এই কথাটা আমরা প্রতি মুহূর্তে আমাদের যোগের মধ্যে পাবো অনেক, সেই দুটো শব্দ আমরা জানার চেষ্টা করি। উপনিষদ দু ধরনের বিদ্যাকে স্বীকৃতি দিচ্ছে, একটা হচ্ছে পরাবিদ্যা আর একটা হচ্ছে অপরাবিদ্যা। পরাবিদ্যা অপরাবিদ্যা। পরাবিদ্যা অপরাবিদ্যা, এই দু ধরনের বিদ্যার কথাই উপনিষদ স্বীকার করছে। আমরা তাহলে জানবো আমরা কি বিদ্যা শিখছি বা শিখেছি, আমরা এতদিন কি বিদ্যা শিখেছি, এখন কি বিদ্যা শিখবো, এটা আমাদের এবার পরিষ্কার হয়ে যাবে। পরাবিদ্যা অপরাবিদ্যা, কে বলবে পরাবিদ্যা? অনেকেই জানে, যদি কারো জানা থাকে একটু বলার চেষ্টা হোক। আমিও জানার চেষ্টা করছি, আমি সবসময় স্যারের কাছ থেকে প্রতিদিনই শিখি, নিত্য নৈমিত্তিক শিখি, স্যারের সঙ্গে আলোচনা হয়, যা জিজ্ঞাসা করি জেনে নিই, সেটাই আমরা বলছি। আমি তোমাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে আলোচনা করি। কেউ বলতে পারবে পরাবিদ্যা? হায়ার স্টাডি যেটা, হায়ার স্টাডি যেটা, তার মানে কি? মানে উচ্চ শিক্ষা, বেদ উপনিষদ এই ধরনের শিক্ষা যেটা গ্রহণ করা হয় সেটাই হচ্ছে পরাবিদ্যা। বেশ, ঠিক আছে। আর একটু ক্লারিফাই করতে হবে, আর একটু
সহজ করতে হবে। বেদ উপনিষদের শিক্ষা নিশ্চিত ভাবে, কিন্তু সেখানে আবার বেদ উপনিষদেও উপনিষদে নেই, বেদেতে আবার অপরা বিদ্যাকেও অস্বীকার করা হয়নি। সেই জন্যই পরাবিদ্যা কি, স্যার যেগুলো বারবার পড়তে হয় আমাদের, হ্যালো, হ্যাঁ যেগুলো যে পড়াগুলো বারবার পড়ে পড়ে মানে বুঝতে হয়, মানে একই বারবার পড়লে বিভিন্ন রকম মানে আমরা ওখান থেকে পাই আর কি, একই পড়াতে। আচ্ছা ঠিক আছে, সবাই চেষ্টা করেছে, খুব ভালো। হ্যাঁ, আমি একটু সংযোজন করার চেষ্টা করি, সংশোধন না। তাহলে পরাবিদ্যা হচ্ছে হায়ার স্টাডি, ঠিকই কথা। তাহলে আমরা যে স্টাডি গুলো করছি প্রতি মুহূর্তে, সেগুলো কি? সেগুলোকে আমরা অপরাবিদ্যা বলছি অ্যাকর্ডিং টু উপনিষদ, লোয়ার স্টাডি। তার মানে আমরা যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, হ্যাঁ, পরিবেশ এইসব পড়ছি, সংস্কৃত, বাংলা, ইংরাজি, সেগুলো অপরাবিদ্যা, লোয়ার স্টাডি। উপনিষদ এই কথা বলছে। তাহলে হায়ার স্টাডি কি? সোজা কথায়, খুব সহজ ভাবে, ব্রহ্মবিদ্যা। হায়ার স্টাডিজ হচ্ছে ব্রহ্মবিদ্যা, অথবা আমরা বলতে পারি স্পিরিচুয়াল স্টাডিজ। স্পিরিচুয়াল স্টাডিজ, ব্রহ্মবিদ্যা বা স্পিরিচুয়াল স্টাডি, সেটার আবার মানে কি? এ প্রশ্ন এসে যাবে, সেটার আবার মানেটা কি? সেটার মানেটা হচ্ছে, ওই যখন চিত্ত নিয়ে আলোচনা করা হয়েছিল, চিত্ত নিয়ে যখন আলোচনা করি, সেখানেই বলা হয়েছিল এই কথাটা, অর্থাৎ সুপ্রিম কনসাসনেস বলা হয় ফিলোসফিতে। যারা ফিলোসফি পড়েছে তারা ভালো বলতে পারে, সুপ্রিম কনসাসনেস, সেটাকেই আমরা এই পরাবিদ্যা বলে থাকব। নিজেকে জানা, এই নিজেকে জানা নিয়ে এর আবার অনেক রকম মতবাদ আছে। অদ্বৈতবাদীরা এক কথা বলে, মানে যারা এক ঈশ্বরকে স্বীকার করে, আবার দ্বৈতবাদীরা অন্য কথা বলে। আমরা তর্ক বিতর্কের মধ্যে যাব না, আমরা তো জানিও না। আমরা বলবো ব্রহ্মবিদ্যা হচ্ছে এই পরাবিদ্যা, যার মধ্য দিয়ে আমি জানবো আমি কে। যে আমার মধ্যে তিনি যে অবস্থিত রয়েছেন, তাকে জানা বা নিজেকে জানাই হচ্ছে, আমরা বলবো ট্রু সেলফ। ট্রু সেলফ সম্পর্কে ধারণাই হচ্ছে আমাদের কাছে এই পরাবিদ্যা। এটাই হায়ার স্টাডি, এটাকেই আমরা হায়ার স্টাডি বলবো। সুপ্রিম কনসিয়াসনেস, সুপ্রিম কনসাসনেস, বা আমরা চৈতন্য বলে থাকি, চৈতন্য বলে থাকি। চিত্তর যে আমি এটিমোলজিক্যাল যে ব্যাখ্যা বা ডেফিনেশন আমরা বলেছিলাম, সেখানে চিত্ত যেখানে প্রতিফলিত হয় তাহাই চিত্ত, এই কথা বলেছিলাম। চিত্ত যেখানে প্রতিফলিত হয়, তো যাই হোক, তাহলে আমরা এইটুকু বলবো, এটা কনসাসনেস, সুপ্রিম কনসাসনেস, অথবা আমরা বলবো স্পিরিচুয়াল স্টাডিজ। তাহলে আর অন্যগুলো আমরা যা শিখেছি সব অপরাবিদ্যা, অর্থাৎ ভেরি সিম্পলি আমরা একে বলবো ওয়ার্ল্ডলি নলেজ, ওয়ার্ল্ডলি নলেজ, অবজেক্টিভ নলেজ, ওয়ার্ল্ডলি নলেজ, পার্থিব জ্ঞান। এই বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এই হচ্ছে মানববিদ্যা, যাই বলি না কেন, পার্থিব জ্ঞান। উপনিষদ এই দুই ধরনের বিদ্যার কথাই বলা হয়েছে। তাহলে পরাবিদ্যা,
অপরাবিদ্যা নিয়ে আমরা কিছুটা জানলাম। বেদ কি বলছে? বেদ, উপনিষদের কথা বললাম। বেদে আমাদের চতুর্দশ বিদ্যা, আজ বেশি আলোচনা করবো না, এইটুকু বলেই শেষ করব, চেষ্টা করবো, অনেক বলার আছে আবার পরে দিন। চতুর্দশ বিদ্যা, বেদ বলছে চতুর্দশ বিদ্যা। তারা অপরাবিদ্যাকে তারা আলোচনায় আছে। চতুর্দশ বিদ্যা, 14 রকমের বিদ্যার কথা বেদেতে বলা হচ্ছে। অর্থাৎ যিনি বেদজ্ঞ, বেদ বিষয়ক পণ্ডিত, বেদ বিষয়ে বিশেষজ্ঞ, তাকে এই 14টা বিষয়, কোন মতে 16টা বিষয়, এই চতুর্দশ বিদ্যার মধ্যে চতুর্দশই নয়, কখনো কখনো 16 এসেছে কারো কারো মতে, কিন্তু এই চতুর্দশ শব্দটা থেকে গেছে। আমরা সেইগুলোকে জানার চেষ্টা করি। চতুর্দশ বিদ্যার কথা বলছে বেদ। উপনিষদ দুটো বিদ্যার কথা শুধু বলেছে, পরা অপরা। এই চতুর্দশ বিদ্যা শিখলেই তবে বেদজ্ঞ যাদের বলবো, তারা বেদের যারা পণ্ডিত, তারা এই চতুর্দশ বিদ্যাকে স্বীকার করে। আবার দেখা যাবে কারো কারো নামের মধ্যেই কিন্তু বেদের কথা রয়েছে। যেমন ত্রিবেদী একটা সারনেম, টাইটেল আছে। আমাদের এখানে মন্ত্রী ছিল দীনেশ ত্রিবেদী। এদের ইতিহাসটা জানলে দেখা যাবে এদের বংশের কানে কোনো না কেউ তৎকালীন দিনে 3টে বেদে পারদর্শী ছিল, সেই জন্য তারা হয়ে গিয়েছিল ত্রিবেদী। ত্রিবেদীও আছে 2 বেদে। আমাদের দেশে ব্রাহ্মণ আছে, ত্রিবেদী ব্রাহ্মণ আছে, দ্বিবেদী ব্রাহ্মণ, মানে একটা বেদে বিশেষজ্ঞ তাদের কেউ বংশের ছিল, সেইখান থেকে হয়ে গেছে। তাহলে 14 বিদ্যা, নামান্তরে আবার 16 কথা আছে। আমি 14টাই প্রথমে বলবো, মতান্তরে 16টা কেউ কেউ বলছে। তাহলে 14টা বিদ্যা বেদেতে আছে। তার মধ্যে অনেকগুলো তোমাদের মানে আপনাদের বা তোমাদের জানা আছে, অনেকগুলোই জানা আছে। এগুলোকে শুধু আমি ওই পোশাকি নামে বললাম। ঠিক আছে, দেখা যাক 14 বিদ্যা কি কি। প্রথম 14 বিদ্যার প্রথমে আছে 4 বেদ, ঋক্সাম যজু, অথবা সবাই জানা আছে। তাহলে 4টে বেদ, 4 বেদ, 6 বেদাঙ্গ, এটাও অনেকের জানা আছে। কে বলতে পারে বেদাঙ্গ গুলো কি কি? 4 বেদ, 6 বেদাঙ্গ। বেদাঙ্গ কি এবং কি কি? বেদও কিন্তু ওই বিদ থেকে এসছে। বিদ মানে টু নো। বেদও কিন্তু ওই বিদ থেকে, বিদ্যা যেমন এসছে সেই একই হবে, টু নো। তাহলে বেদাঙ্গ গুলো কি? বেদাঙ্গ কি এবং কেন এটা জানতে হবে। বেদাঙ্গ কি এবং কেন, আর বেদাঙ্গ গুলো কি কি? কে বলবে বেদাঙ্গ গুলো কি কি? প্লিজ এনিবডি? অনেকেই জানে, আমি জানি, টুকটুকি জানো। বেদাঙ্গ হলো বেদের অঙ্গ। বেদাঙ্গ 6টি: ব্যাকরণ, শিক্ষা, ছন্দ, নিরুক্ত, জ্যোতিষ, কল্প। ঠিক আছে, তাহলে বেদাঙ্গ গুলো কি? বেদাঙ্গ কত রকমের জানা গেল। বেদাঙ্গ গুলো কি এবং কেন, আমি সেইটা একটু উত্তরটা বলে দিই। ঠিক আছে, 6 ধরনের 6টা বেদাঙ্গ আছে, আমি সাজিয়ে পরে বলছি। আগে তাহলে বেদাঙ্গ কি? বেদের অঙ্গ, আমাদের পুরো বডিটা, তার একটা অঙ্গ, হাত পা, চোখ, নাক, কান ইত্যাদি সব বেদের অঙ্গ, আমাদের অঙ্গ। ঠিক বেদের অঙ্গ, কিন্তু কেন
প্রকৃতপক্ষে বেদকে যদি বুঝতে হয়, বেদকে যদি পড়তে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে বেদাঙ্গ। আবার বলছি, বেদকে যদি জানতে হয়, বেদের মধ্যে যেসব কথাবার্তা গুলো আছে সেগুলো জানতে গেলে আগে বেদাঙ্গের বিষয়গুলো জানতে হবে। কিভাবে আমি সেটা বলার চেষ্টা করছি। তাহলে এইটুকু আগে জানি, বেদাঙ্গ বেদের অঙ্গ নিশ্চয়, কিন্তু আসল অর্থটা হচ্ছে বেদ পাঠ করার জন্য যে সমস্ত বিষয়গুলো আগে জানতে হবে, পড়তে হবে, নাহলে বেদের অর্থই বোঝা যাবে না, বেদের অর্থ বিকৃত হয়ে যাবে। আমি যেমন বললাম, ওই যেন, আমরা বাংলায় বলছি যেন, ওটাকে উচ্চারণ করতে হবে বেদের নিয়ম অনুসারে, তবে মানেটা আসবে। তবে প্রকৃতপক্ষে ভগবান নিঃসৃত বাণীতে এগুলো, বেদ হচ্ছে অপৌরসীয়, কোনো ব্যক্তি তাকে লেখেনি। বেদ বলা হয় যে মুনি ঋষিরা ভগবান নিঃসৃত বাণী শুনেছে, সেটা তার শিষ্যকে বলেছে, সে আবার গুরু হয়েছে, সে আবার তার শিষ্যদের বলেছে, এইভাবে পরম্পরায় হয়েছে। সেই জন্য তো একটু শ্রুতি, বেদের আর এক নাম শ্রুতি। কেন? এই জন্য, আবার ওটা পরে একদিন ব্যাখ্যা করবো বেদ সম্পর্কে। তাহলে ওই পরম্পরায় শুনে শুনে হয়েছিল। আর বেদব্যাস প্রথম সেটাকে আক্ষরিক রূপ দিয়েছিল। যাই হোক, সে অন্য কথা। বেদাঙ্গ কেন? বেদের 6টা বড় অঙ্গ আছে, 6টা বড় অঙ্গ। তার মধ্যে প্রথমেই আছে যেটা শিক্ষা, প্রথমেই আছে শিক্ষা। তারপরে আছে কল্প, এগুলোর মানে জানতে হবে, তো অর্থ জানতে হবে। অর্থগুলো তো এগুলো একটু শক্তই, নিত্য নৈমিত্তিক ব্যাপার নয়, তো আমরাও মুখস্থ করেছি, কিন্তু এগুলোর অর্থ জানার চেষ্টা, জানলে ভালো লাগবে। আগে আমরাও জানি না, জানতে পারিনি, এখন একটু জানছি, ভালো লাগে বুঝলে। তাহলে শিক্ষা, কল্প, এই কল্প কথার মানে জানি না আমরা, যে এক্ষুনি বলা হবে তখন বুঝে যাবে। শিক্ষা, কল্প, তারপর হচ্ছে ব্যাকরণ, ছন্দ। শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ, নিরুক্ত। শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ, নিরুক্ত। বলছি কেন এটা দরকার, সহজ উদাহরণ বলে দিই। আচ্ছা, আমরা যদি ডি ও, প্রথম ডি জানতে হবে, ও জানতে হবে। ডি ও যদি ডু না বলি তাহলে কিন্তু অর্থ পরিষ্কার হবে না। পড়ার সময় ডো বলছি, হবে না। আবার জিও ঠিক একইভাবে, ওইভাবে বললে হবে না, তাহলে একটা অন্য অর্থ বোঝায়। কি বলতে হবে? জিও গো বলি, এই জানতে হবে, ও জানতে হবে। এই শিক্ষার ব্যাপারটা কি? প্রথমে যে আছে শিক্ষা, শিক্ষা মানে হচ্ছে ফোনেটিক্স। শিক্ষা মানে যা শিখি তাই শিক্ষা নয়। এখানে বেদাঙ্গে শিক্ষা কথাটার মানে হচ্ছে ফোনেটিক্স, অর্থাৎ বর্ণের উচ্চারণ। বর্ণের উচ্চারণ বাংলা গ্রামারে পড়েছিলে, ক বর্গ, ত বর্গ, তারপর হচ্ছে এইসবগুলো যে বর্গ, 5টা বর্গ পড়েছি, বাংলাতে পড়া হয়েছিল আমরা। কণ্ঠ, সরি, কণ্ঠ বর্ণ, তালব্য বর্ণ, এসবগুলো, দন্তন্য বর্ণ, এই যে সে 5টা কি কি বর্ণ ছিল আমার এখন মনে নেই, মনে পড়লো। কণ্ঠ, কণ্ঠ বর্গ, কণ্ঠ থেকে উচ্চারণ হচ্ছে। তাহলে উচ্চারণের প্যাটার্ন, কিভাবে উচ্চারণ করতে হবে। যে যেন গে বললে, যেন বললে হবে না, মানে আসবে না, ঠিক গভীর যে অর্থটা সেটা প্রকাশ পাবে, ইয়েন বলতে হবে। এই বিষয়গুলো, এই যে ফোনেটিক্যাল উচ্চারণগত বিষয়, এগুলোই হচ্ছে বেদাঙ্গের প্রথম যে বিষয়টা,
শিক্ষা, এইটা জানতে হবে। আমি যদি উচ্চারণ না করা শিখি, প্রকৃত উচ্চারণ করা না শিখি, তাহলে তার অর্থ বুঝবো না। তাহলে শিক্ষা পরের অংশটা যেটা কল্প, তিনটে জিনিস জানা আছে আমাদের, আর এই তিনটে জিনিস আমরা সাধারণত সচরাচর জানি। কল্প কি? কল্প মানে কি? এই বেদাঙ্গে বা চতুর্দশ বিদ্যায় কল্প মানে হচ্ছে যাগযজ্ঞ বিষয়ক নিয়ম কানুন এবং জ্ঞান। যাগযজ্ঞ বিষয়ক নিয়ম কানুন এবং জ্ঞানই হলো কল্প। যাগযজ্ঞ বিষয়ক জ্ঞান এবং কোন মন্ত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন মন্ত্র কোন ক্ষেত্রে এবং কখন প্রযোজ্য, এই সব বিষয়গুলো কল্পেতে উল্লেখ আছে। অর্থাৎ কল্পের মধ্য দিয়ে যাগযজ্ঞ বিষয়ে জ্ঞান হয়, মন্ত্র বিষয়ে জ্ঞান হয়, কখন কোন মন্ত্র পাঠ করা হবে এই বিষয়ে জ্ঞান হয়। আর শিক্ষা গেল, শিক্ষা মানে হচ্ছে ফোনেটিক্স, অর্থাৎ বিশেষ উচ্চারণ, উচ্চারণ ভঙ্গি। কল্প মানে হচ্ছে যজ্ঞ বিষয়ে জ্ঞান বা মন্ত্র বিষয়ে জ্ঞান, মন্ত্র পাঠের সময়, কখন কোন মন্ত্র পাঠ করতে হবে ইত্যাদি বিষয়ে জ্ঞান হচ্ছে কল্প। তারপরে শিক্ষা কল্প ব্যাকরণ। ব্যাকরণ আমরা গ্রামার, সিম্পলি গ্রামার জানতে হবে। তবে কারণ প্রচুর বড় বড় যুক্ত শব্দ রয়েছে, সেটা ভাঙতে না পারলে, সন্ধি বিচ্ছেদ না করতে পারলে মানে বোঝা যাবে না। আর ব্যাকরণ আমরা জানি। প্রথম হলো শিক্ষা কল্প, ব্যাকরণ, ছন্দ। ছন্দ ব্যাপারটা হচ্ছে কবিতায় এগুলো শব্দ ভাষ্যের আকারে আছে। আমাদের বেদে যা কিছু লেখা আছে, বেদ পুরাণ ইত্যাদি যোগবশী, সব ভার্সেস আকারে, কবিতা আকারে। এই কবিতার লেখার একটা বিশেষ স্টাইল আছে, সেই স্টাইল গুলোকেই আমরা ছন্দ বলি। আমাদের এইখানে ছন্দ হচ্ছে 7টা ছন্দ আছে। 7টি ছন্দের কথা বলা হয়েছে। 7টি ছন্দ এক্ষুনি এইটুকু জেনে রাখলে হবে। 7টা ছন্দ নামগুলো একটুখানি বলছি। যেমন গায়ত্রী মন্ত্র পাঠ করি, গায়ত্রী যেই একটা ছন্দ, তাহলে সেই ছন্দের বৈশিষ্ট্য জানতে হবে, নাহলে মানে করতে পারবো না। এই ছন্দগুলো না জানলে, অনুষ্টুপ একটা ছন্দ, বেশিরভাগ মন্ত্র যে অনুষ্টুপেই লেখা, এর বৈশিষ্ট্য কি, কতগুলো করে ওয়ার্ড থাকবে ইত্যাদি সব আছে। 7টা ছন্দের কথা বলা আছে। তাহলে ছন্দ মানে হচ্ছে বেদের ছন্দ। বেদে 7 ধরনের ছন্দকে ব্যবহার করা হয়েছে। ছন্দ হচ্ছে কবিতা লেখার, ভার্স, পদ্য আকারে লেখার স্টাইল। এই ছন্দটা না বুঝলে আমরা বেদ, উপবেদ, বেদাঙ্গ, তারপরে উপাঙ্গ, এসব অনেক কিছু আছে, সেগুলো জানতে পারবো। যাই হোক, তাহলে আমাদের যে বিষয়টা, মূল আলোচ্য বিষয় ছিল, সেটা হচ্ছে বেদাঙ্গ কেন। 6টা বেদাঙ্গ তো অনেকেই বলে দেবে, কিন্তু কেন বেদাঙ্গ? বেদাঙ্গ হচ্ছে বেদ পাঠ করার জন্য, বেদের অর্থ বোঝার জন্য যেগুলো আবশ্যিক, না জানলে বেদ পাঠ করা যাবে না। বেদের অর্থ বোঝা, সেগুলোকেই আমরা বেদাঙ্গ বলবো। তাহলে বেদাঙ্গের প্রয়োজনীয়তা, বেদ বুঝতে গেলে, বেদের অর্থ বুঝতে গেলে ওই যে ছন্দের কথা জানতে হবে। তারপর হচ্ছে শিক্ষা, শিক্ষার মধ্যে দিয়ে উচ্চারণ,
একটা উদাহরণ দিয়েছিলাম, উচ্চারণের অনেক উচ্চারণ আছে, তাহলে অর্থ পাল্টে যাবে। কল্প, কল্প মানে কি? কল্প কাকে বললাম? যাগযজ্ঞ বিষয়ক নিয়মাবলী। কখন যাগযজ্ঞ করতে হবে, কি মন্ত্র বলতে হবে, এবং মন্ত্র পাঠের নিয়ম সময়, কখন কোন মন্ত্র ইত্যাদি সব কল্পের মধ্যে আলোচনা আছে। তাহলে এগুলোকে আগে জানতে হবে, তবে বেদ পাঠ করা যাবে। তাহলে হলো শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ, এটা নিয়ে আর কিছু বলছি না। গ্রহ নক্ষত্র, শরীরের বিভিন্ন বিভিন্ন অঙ্গ, এইসব দেখে একটা শরীর সম্পর্কে একটা অন্তর্দর্শন, এটা সবাই পারে না। আগেকার দিনের মুনি ঋষিরা পারত, তখন এটার খুব গুরুত্ব ছিল। এখন সেই রকম ভাবে অন্তর্দর্শন করার মতো লোক নেই। সুতরাং আমরা আশপাশে যেগুলো দেখি, জ্যোতিষ বলে চলছে যে ব্যবসা, সেটাকেই বোঝানো হচ্ছে। আবার বলছি, শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ, আর একটা রইল বাকি। কি সেটা? সেটা হচ্ছে নিরুক্ত। এই অর্থটা একটু জানার চেষ্টা করো, তাহলে ক্লিয়ার হবে। নাহলে নিরুক্ত, নিরুক্ত মানে হচ্ছে উৎপত্তিগত অর্থ। উৎপত্তিগত অর্থকে নিরুক্ত বলা হচ্ছে। এটিমোলজিক্যাল মিনিং একটু ধরিয়ে দিলেই বোঝা যাবে। আমরা যোগের যে উৎপত্তিগত সংজ্ঞা, যেটা পেয়েছি, যুজ ধাতু থেকে এসছে, যুজ, তাহলে এই উৎপত্তিগত দিকটা জানতে পারছি, তার অর্থ যুক্ত করে। যুজ্যতে অনেন ইতি যোগ, যুজ্যতে অনেন ইতি যোগ, তাহলে যোগের যে সংজ্ঞা, উৎপত্তিগত সংজ্ঞা, এটা হয়ে গেল। এই হচ্ছে এটিমোলজি। আবার একটা, একটু আগেই বললাম, চিত্ত, চিত প্লাস ত, প্রত্যয়, চিত প্লাস ত, চিত মানে চৈতন্য। তাহলে চিত্তকে ভাঙলে, চিত্ত কথাটার মানে যদি জানতে চাই, তাহলে প্রকৃত অর্থে জানতে গেলে উৎপত্তিটা জানতে হবে। চিত, চিত মানে চেতনা। চিত যথায় প্রতিফলিত হয়, তাহাই চিত্ত। সোজা কথা, উৎপত্তিগত অর্থ। যদি আমরা অন্য কোনো অর্থ মনে রাখতে না পারি, চিত যথা প্রতিফলিত হয়, চিত্ত যেখানে প্রতিফলিত হয়, তাই চৈতন্য, চিত্ত। তাহলে এই উৎপত্তিগত, চিত যুক্ত ত, এই যে উৎপত্তিগত অর্থ, এই উৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করাকে বলা হয় নিরুক্ত, এটিমোলজিক্যাল মিনিং। আমরা আসনের ক্ষেত্রে আমরা দেখি, জানি, যখন আসন নিয়ে আলোচনা করেছি, তখন আস প্লাস আস, আদন্ত সহাসন, আস যুক্ত অনট প্রত্যয় একখানা হয়ে গেল আসন। তাহলে আসন যদি বিশ্লেষণ, এক ঘন্টা করে বলছো তো।